রাম নারায়ণ রাম। এক সুরে সবাইকে আমরা বাঁধছি। সুরের বন্ধনে সুরই হলো আদি, সুরই হলো সবকিছু। সুতরাং আজ পর্যন্ত ইতিহাসের পাতায় যত দেব দেবতাদের তোমরা মূর্তির ভিতর দিয়ে যা দেখতে পেয়েছ, সব মূর্তিগুলোরই দেখবে বেশিরভাগ সব অস্ত্র হাতে। তো দেবতারা অস্ত্রের মাধ্যমে কি করেছেন? সমাজের শয়তান অসুরকে দমন করে সমাজকে সুস্থ করেছে, অসুরের হাত থেকে সমাজকে রক্ষা করেছে। তাহলে তোমরা তাদের পুজো করো, তোমরা কেন শুধু ফুল বেলপাতা নিয়ে বসে আছো, দুবা ঘাস নিয়ে বসে থাকি? তোমরাও সময় মতন সেই অসুর দমনে তোমাদেরও সেইভাবেই নামতে হবে। সেই শিক্ষাই শাস্ত্রে দিয়েছে যে সুতরাং তোমরা সেইভাবেই কাজ করবে যেইভাবে রয়েছে শাস্ত্রের মত, তত্ত্বের মত, বেদের মত। তা আমরা কি করছি? আমরা আদি বেদের কথা বলছি। যদি ব্রহ্মা জগত আমার সেই বেদ হচ্ছে বিজ্ঞান, বেদ হচ্ছে জ্ঞান, বেদ হচ্ছে বিচার। তো যেখানে জ্ঞান বিচারের কথা আছে সেখানে মামুলি কথায় চলবে না। কারণ আমি গুরু শাস্ত্র চাই না, ভগবান হতে চাই না। আমার এখানে কিচ্ছু হওয়ার প্রয়োজন না, এখানে লালস হবে। আমি সাধারণ কর্মী হয়ে এসেছি এতটুকু বাচ্চা বয়স থেকে। তোমাদের আগেও বলেছি যে 5 বছর বয়স থেকে 10 বছর বয়সে দীক্ষা দেওয়া শুরু করেছি। তো শিশু বয়স থেকে যে সুর নিয়ে এসেছি সেই সুরের কথা সবাইকে বলব। এখানে বেশিরভাগ সমাজে, বেশিরভাগ আশ্রম মঠ মন্দিরে গুরুরা, বেশিরভাগ মহানরা তারা শিষ্যের মাথায় হাত বুলায়, শিষ্যের মাথায় হাত বুলিয়ে পয়সা রোজগার করে শান্তি সহস্ত্রণ যাগযজ্ঞ করে মানুষকে বিভ্রান্ত করছে, মানুষের থেকে পয়সা রোজগার করছে। এটা আমি ঘৃণা করি। তাদের যেইভাবে পারো সরাই দিতে হবে। সমাজের বুকে যারা ধর্মের নামে ব্যবসা করছে, আশ্রম হাঁকিয়ে বসছে, তা তুই বলো আমি কি আশ্রম করছি? আমি করছি নিজের রক্তে, নিজেরা খেটে। আজও আমি খেতে চাষবাস করি, নিজে যাই, নিজে ইট বাঠাই নেই, নিজে কাজ করি। আমরা সবাই মিলে 25 বছর ছিলাম মাটির ঘরে। তারপর ইচ্ছে হলো যে একটু দালান ঢালান করি কোনো মতো করে, শিষ্যের মতো হাত বুলিয়ে পয়সা রোজগার করে বেড়ে করি। নিজেরা খাচ্ছি, নিজেরা পরিশ্রম করছি, নিজেরা হাইট ভাঙছি, নিজেরা সব করছি, নিজেরা ওস্তাকার, নিজেরা রাজমিস্ত্রি, নিজেরা সুন্দর মিস্ত্রি, আমার ছেলে মেয়েরা নিজেরা দিয়ে সব করেছি। সুতরাং অমুকে চাঁদা দাও, অমুকে এই দাও, তমুকে সেই দাও, অমুকে এইসব সুন্দর করে গুরুগিরির সুযোগ নেওয়া আমি ঘৃণা বোধ করি। আমি খেটে খাওয়ার লোক, আমি খেটে খাই, পরিশ্রম করি। বরগাছা হয়ে যারা যেসব শিষ্যদের শুষবে তাদের আমি শুট করতে চাই, তাকে সরিয়ে দিতে চাই। এবং আমিও বলেছি হাজার হাজার সভাতে, কিন্তু আমি যদি পূজা পার্বণ যাগ যজ্ঞ যদি আমি যদি পয়সা নেই তা আমাকে শুট করে দেয়। সুতরাং আমি বেশি বয়সে গুরু সাজতে যাই নাই বা গুরু হতে চাই নাই। আমি এতটুকু বাচ্চা বয়স, সবাই জানি, স্কুলের মাস্টার, হেডমাস্টার এবং সব প্রতিবেশী হাজার হাজার সবাই তার জন্য বালক ঠাকুর বলছে। বালক ঠাকুর আমার নামও না, বালক মুছে আমার নাম। ওই সবাই বলতো বালক ঠাকুর, বালক গোসাই, ছোট 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 বয়সে বলতো। তো বাবা যদি বাচ্চা বয়সে খোকা যখন বলছে, 60 বছর বয়স হলে বাবা যদি আমার জীবিত থাকে তো খোকাই বলবে। বুঝতে পেরেছো? বাবা যদি তোমাদের কাউকে খোকা বলে, তা এখন তোমরা খোকা আছো। বাবা যদি জীবিত থাকেন তাহলে তুমি 60 বছর যদি তোমাদের বয়স হয়, বাবা যদি যখন 80 হয়, তা তোমরা খোকা বলবে না? সেই হিসাবে এই বালক গোসাই, বালক ঠাকুর, তখন কুমিল্লা জেলায় ছিলাম বাচ্চা বয়সে, ওই বালক গোসাই এতটুকু ওই বালকটাই রয়ে গেছে, আর অন্য কিছু না। এবং সবাই জানে এই তোমাদের এই সায়েন্টিস্ট সত্যেন বহু নাম করা সায়েন্টিস্ট ছিলেন,
মেহনাসা বড় বড় সরকারি তাদের আমাকে বুঝে দেখছো সব দাবি করা। আমার কথা হলো যে দম্ভুর অদ্রিভাষী সঙ্গে সাত আবার ভাষিটা গৌরের দেশ, গৌর নামের বিপ্লব, প্রেমের বিপ্লব, বিপ্লব আনবার ব্যবস্থা করেছিলেন জাতি ধর্ম নির্বিশেষে। এই হলো গৌরের ভবিষ্যৎবাণীর, গৌরের হলাম তার শেষ রক্ত। আমি সেই গৌরকে অত্যন্ত গৌরাঙ্গদেব খুব নির্যাতন, অপমানিত, লাঞ্ছিত হয়ে গেছেন সমাজের বুকে, তার ভক্তরা হয়েছে। আমার বেলায় অনেক নির্যাতন, অপমান, লাঞ্ছনা আসছে, এই রক্ত বাদ যায়। আমি চাই সমাজের বুকে আজকে যে অভাব, এক শ্রেণীর লোক আরেক শ্রেণীকে যে দাবিয়ে রাখছে, অবহেলা করে অবহেলিত করে রাখছে, শিক্ষায় দীক্ষায় খাওয়ায় পড়ায় সর্বদিকে যারা ব্যবস্থা করে রাখছে, সেই সমস্ত সেই শ্রেণীর এক শ্রেণী যারা এইভাবে রাখছে, সেই শ্রেণীর যে অসুর শ্রেণী, সেই অসুরকে কেন সাহায্য করতে হয়। আমার এই বাল বাচ্চা 3 কোটির উপরে, এই 3 কোটির মধ্যে 2 কোটি সন্তান যদি তোমাদের মাঠে নামায় দেয়, আমাদের রক্ত পান করতে পারবে না? পরিষ্কার করে ফেলে দেবে ওই সমস্ত শয়তানদের। আমি প্রত্যেক বাল বাচ্চাদের, এই যে হাজার হাজার লক্ষ লক্ষ সন্তান করছি, দিবারাত্র পরিশ্রম করছি আমার প্রসার বাড়াবার জন্য, আমার ইনকাম করার জন্য, তার শিষ্যের মতো হাত বলবার জন্য, ওই হাত কেটে ফেলে ব্যাপার। আমি করছি তোমাদের এই জন্য যে হাজার হাজার সন্তানরা এই বাপ বেটা সম্পর্ক করে নিচ্ছি, আমার রক্তের সাথে তোমাদের সম্পর্ক হচ্ছে, যারা তোমাদের ব্যাত মেরে সোজা করতে পারি, তাহলে পরের ছেলে ব্যাত মারবো কি করে? আমি ব্যাপারটা বুঝতে পেরেছো তোমরা? আমার রক্তে আজকে মিশে গেছো। আজকে স্বাস্থ্য মতো আমি মরে গেলে যারা দীক্ষা নিয়েছ তাকে অসুখ হবে, 11 দিনের ওষুধ তোমাদের পালন করতে হবে, বাপ মরে গেলে 1 মাস যেমন করে। তো ভুলে যেন এই সম্পর্কে তোমরা গেঁথে ফেলেছ, সেই জন্য দীক্ষা দিয়ে রক্তের সঙ্গে মিশিয়ে রেখে দেই। তারপর তোমাদের এই যে চলবে না বান্দরামি করা। বাচ্চা শিশু বেদবি বানা করলে বাপ ছাড়বে? তাহলে আজ তোমরা বেদবি বানা করতে পারবে? সেই জন্য তোমাদের কথা হলো, আমি যেদিন আদেশ দেবো সামনাসামনি দেবো। ওই পরে এসে বললো, অমুক এসে বললো, তেমুক এসে বললো, আমার নাম দিয়ে বললো যে 500 টাকা দাও, 10 টাকা দাও, ওই সমস্ত কথা কাউকে বিশ্বাস করবে না। যা বলবো আমি সামনাসামনি বলবো। আমার কথা দিয়ে যদি কেউ কোনো কথা তোমাদের বলে যে এত টাকা লাগবে, ওই টাকা লাগবে, ঠাকুর টাকা দিয়ে কেন, ওই টাকা জানো, ঠাকুর টাকা, ওই কথার উপরে মানবে না। ঠাকুর বাড়িতে লোক গেছে গিয়ে যদি বলে, ওই কথা মানবে না। শুধু আমার যদি মানবে, শুনে নেবে, শুনে আমার কাছে জিজ্ঞাসা করবে। পরিষ্কার তোমাদের জানিয়ে দিলাম, যা বলার আমি সামনাসামনি বলবো। লাঠি ধরো, অস্ত্র ধরো। ওই শয়তান যারা সমাজের বুকে 3 পর 3 বছরের পর বছর, শত শত বছর মানুষকে দাবিয়ে রাখছে, তাদের কিভাবে সাহায্য করতে হয় তার ব্যবস্থা তোমাদের হাতে। তোমাদের হাতে আমি তুলে দেবো, তোমরা তার প্রতিকার করবে, বলো করবে। তার কোনো কথা নাই, আমি সেইভাবেই প্রস্তুতি নিতে চাই। আর একটু গাছটি বাকি আছে, হ্যাঁ আরো একটু বাকি আছে। ভিতটা দেখা যায় না, মাটির তলে থাকে। 10 তলা দেখে মনে করো না 10 তলা, 10 তলা নির্ভর করছে ওই ভিটের উপরে। ভিটটা আরো কয়েকতলা করতে হয়, এখন আরো কয়েকতলা নির্ভর করো। সুতরাং তোমরা প্রস্তুতি দিও, সংসার ধর্ম রক্ষা করো, মা বাপকে দেখবে, গুরুজনদের দেখবে, স্ত্রী পুত্র দেখবে, ভাই বোন দেখবে। এটা হলো তোমাদের মহান কর্তব্য। দানা দিয়ে দানা আনতে হয়, দানা নাই, লজ্জা করো না? এই সমাজের বুকে কথা বলো, যার বীজ ছিলেলে গাছ আছে, সেই জিনিসের অভাব কেন হবে? যাও বড় বাজার যাও, যাও মুখ জায়গায় যাও, লক্ষ লক্ষ মন চাল পড়ে আছে, দানা দিয়ে দানা আনতে হবে তোমাদের। সেই ব্যবস্থাই এখন করা হইতেছে। লজ্জা করো না যে না খেয়ে পড়ে আছো, মরে যাচ্ছ? তার ব্যবস্থা করো। লুটপাট করতে হবে তোমার, একদিন মারপিট করে সমাজকে সাহায্য করতে হবে। এইসব শয়তান রাজনীতির দল, ধর্মনীতির দল মানুষকে বিভ্রান্ত করে তারা একছত্র করে যাচ্ছে, তাহলে আমরা ছাড়বো কেন তাদের? ভালো না না না, আমি আমার রক্ত হচ্ছে গৌরের রঙে, গৌরাঙ্গের রক্ত, বিশ্বাসঘাতকতা রক্ত নয়। আমরা খেলা কেমনে খেলা খেলতে হয়, মৃত্যু হবে একদিনেই। এই সমস্ত শয়তানদের কিভাবে সাহায্য করতে হয়, এইসব রাজনীতির নাম দিয়া পকেট ভারী করার ব্যবস্থা কিভাবে সাহায্য করতে হয়, তাদের টুকটুকি বানিয়েছে দেবো চামড়া দিয়ে। এই সমস্ত পদাবি করা আর মানুষকে মেরে ফেলা, এই কথা কখন চলবো না। আমি গ্রামে গ্রামে হাজার হাজার সন্তান আমার রয়েছে, না খেয়ে মরছে,
দেখতে পাচ্ছি খাওয়া নাই, পড়া নাই, স্থান নাই, স্থিতি নাই, কিচ্ছু নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, অনেক শ্রেণীর ব্যক্তিরা করে বসছে। আজকে আমি 3 জেলায় 4 বছর তোমাদের কথা বলছি, গায়ের এত কাদার মধ্যে চাষবাস করছি দিনের পর দিন, সবাই জানে, সবাই দেখেছে, মাটি গেড়া, হ্যান গেড়া, ত্যান গেড়া, নিজেরা ইট পুড়িয়ে, নিজেরা সব করিয়ে এবার দিয়ে একটু দালান করে তুলছি, শিশে মাথা হাত বুলিয়ে, নবকের মাথা হাত বুলিয়ে। তাই তোমরা সেইভাবে প্রস্তুতি নেবে, নিজের যা নাম দিয়েছি সে জপ করবে। আর রামনারায়ণ নাম এটা বৈরাগীর নাম নয়, এটা মহাকাশের মহানাম, বিরাট অর্থবোধে এই নাম। এই নাম তোমরা গাবে, তোমরা প্রচার করে যাও, সমস্ত নর্থ বেঙ্গলে ছেড়ে ফেলে দাও, শয়তান জায়গা দেবে না, লিচ করে রাখবো কোন থেকে শয়তানি করছে। তারপর দেখা যাবে আমাদের ধর্ম খুন করা নয়, কিন্তু খুন করতে এলে তাকে ছাড়বো। ব্যাপারটা বুঝতে পেরেছো? খুন আমাদের ধর্ম নয়। তোমার বাড়িতে দেখো, তুমি তখন ফুল পেতো, বেল পেতো দিয়া সেই ডাকাতকে পূজা করবে। তবে সমাজটা আমাদের বাড়ি না, দেশটা আমাদের বাড়ি না। তাহলে এই সমাজের বুকে শয়তান এসে তোমাদের খাওয়া পড়া, ঘি খাওয়াতে পারো, বাচ্চাদের দুধ খাওয়াতে পারো, ভালো মাছ খাওয়াতে পারো, তাহলে মর গেত হারাম গেত না, মর গেত না, চুলাই গেত না, মর বড় বিচ্ছি কতগুলি খাওয়াতে পারবি না, পড়াতে পারবি না, স্কুলে বাল বাচ্চাদের শিক্ষা করাতে পারবি না, আর তোর সামনে বড় বড় মাছ, ইলিশ মাছ, কাতল মাছ, দেওয়া মাছ খাইব তো লজ্জা করো না? তোর থাকা না থাকা সমান কথা। কোনো প্রতিকার করিস, কোনো ব্যবস্থা করিস, তোর সামনে দিয়ে বড় বড় গাড়ি চালা যায়, এত ইয়ে যাচ্ছে না। আরে আমরা গাড়ি ভাড়া করি, ওই মানুষের গাড়ি বুঝি, গাড়ি পয়সা রোজগার করি, গাড়ি চলি বা না চলি, অন্যের গাড়ির দলের উপরে থাকি, তাহলে বলে পয়সা রোজগার করি। বাপে তো বলছে, শোন তোর বাপে তো বলছে, ছুটে যা, তোরা বলা দরকার নাই, তোরা কানে কানে মনে নিজেরা বলবি, তারা ভিতরে ভিতরে বলবি, সেইভাবে কাজ করবি। তোর যা অধিকার এখানে মাটির বুকে যতগুলি থাকে তখন সব তার অধিকার রেখেই ওরা কি করে দেয়, একটা রাস্তা বানাবে, হ্যাঁ, লাখ টাকা খরচ করে, হ্যাঁ, তার 3 ভাগের 1 ভাগ খরচ না করে সব পকেটে মেরে দেয়, জানিস? সমস্ত দিক এর আর সহ্য করা যাবে না, অপরাধ সহ্য করা। সুতরাং তোমরা প্রস্তুতি নিয়ে নাও, প্রস্তুতি নিয়ে তাহলে একটা খালি যেমন আদেশ করবো, একেবারে ধোয়া, একেবারে পরিষ্কার সমাজের এইসব শয়তান আমরা রাখবো না, রাজনীতি করবো না, গতি নেবো না, কিচ্ছু যারা কোথায় ওটু গতিতে তাদের আমরা গতি নেবো না, কিন্তু সাহায্য করবো শয়তানদের যারা এই সমাজের বুকে যারা শয়তানি করে বেড়াচ্ছে। ওরা সে প্রস্তুতি নেবে, আমরা যেইভাবে পারি। কিন্তু তবুও আবার বারবার বলছি, খুন আমাদের ধর্ম নয়। আমরা খুন করছে, দিনের পর দিন আমাদের খুন করে চলছে, নির্যাতন করে চলছে, সর্বদিকে অনাহারে মারার ব্যবস্থা করছে এই সমস্ত রাজনীতির পণ্ডিতরা। আরো একটু বাল বাচ্চার দরকার, এই যে ঘটাইছে, এই যে ছেলেবেলায় আছে, আমার দরকার কিছু বাবা, সব সৈনিক আমার তৈরি হয়ে গেছে, আর কিছু বাকি নাই, একটু তৈরি হয়ে যেতে বাবা। আমি তো অনেক বাবা, অনেক ছেলের বাবা, আমার একটু মাঝে মাঝে নত হয়ে থাকতে হয়, এখন চুপ করে থাকতে হয়। কিন্তু এমনই অবস্থা বাবা যে যেখানে মানুষের চলতে পারছে না। এইসব তোমরা জেনে রাখো, আমার বাবাকে ঝগড়া করতে চায় না, বিবাদ করতে চায় না, তারা সকলকে নিয়ে সমানভাবে থাকতে চায়। বুঝি বাবা, হ্যাঁ সব আমার জানাচ্ছে বাবা, ব্যাঙেও লাচ্ছি দেখায়, খাচ্ছি, চুপ করে থাকো। তাই তোমরা জব টপ করবে, কাজ করবে, নাম করবে, ধান করবে, সব ভাই বোনেরা তোমরা সব এক হয়ে যাও। হিংসা, দেশ, রাগ, মেজাজ সব বন্ধ করে দাও, এক শিকলের বন্ধনে থাকো, এইটুকুনে মনে রেখো। বিশ্বাসঘাতকতা করো না, একজন না প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত থেকো। যে কোনো অবস্থা থেকে হোক তোমরা ধৈর্য ধরে বিশ্বাসে রেখো। পুলিশের ভয় হোক, অমুকের ভয় হোক, তেমুকের ভয় হোক, ভয় আমরা কারো করবো না, মৃত্যু হবে একদিন, পরিষ্কার কথা। তাই আজ এই থাক, শরীরটা ভালো না তোমার, সে সকালে বসি, প্রতিদিন সকালে বসে রাত্রে বসি, আমার বিপি গলায় রেস্ট, ডাক্তার বলেছে চিকিৎসা সমূহ স্থগিত রাখতে বলেছি। উস্কানিমূলক কথা এই আমাদের বসে বসে উঠেছে, সন্ধান দল সক্রিয়ভাবে
বিপক্ষতা করছে। সেই জন্য আমি বলছি অনত উদ্ধার করে পরিচয় করে লাভ কি, আমাদের কাজ উদ্ধার করা দিয়া কথা। সেই জন্য বুঝি উস্কানিমূলক দেবে না, কর্নারে কর্নারে এমনি মিটিং করবে। এরপরে আমি জানিয়ে দিয়েছি কর্নারে কর্নারে কিছু কিছু মিটিং করবে। আর কোনো কথা বলো না, তোমরা চুপ করে থাকো। আচ্ছা, তোরা নতুন ছেলে যারা এসছি কথা তো ওদের কথা বললাম। তোরা 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 তো এসছি, তোরা কি কাজ টাজ করবি? হ্যাঁ, তোরা কয়জন নতুন আছে এখানে? হ্যাঁ, তাহলে তোরা কাজ করবি তো? বাস এইগুলো নিয়ে আলোচনা করবো না বাইরে, বুঝলে? কাজ করবো আমরা ভিতরে। আবার সুতরাং তোমরা সেইভাবে কাজ করতে যাবো। দেখো আমরা কেটে কিছু করতে পারি না। এই সূর্য সেন নাম শুনেছিস? হ্যাঁ, আমার কাছে ধর্ণা দিত, আমার কাছে ধরে ধরে কাঁদতো ধন আমার বয়স। চিটাগাং যখন গেছিলাম এখান থেকে। মুকুন্দ দাসের নাম শুনেছিস? এই মুকুন্দ দাস আমার ধরে ধরে কাঁদতো। সে বিবেকের গান গাইছে, যাত্রা নাটক করতো। আর সুভাষ বোসের নাম তো শুনেছিস। এই সুভাষ বোস 3 ঘন্টা আলাপ করেছে। এই তার মধ্যে আমার শুনে ভালোবাসা দিয়েছে যথেষ্ট। সুভাষ বোসের সাথে যখন ঢাকা গেলেন 1939-এ, আমার সঙ্গে মহরম 3 ঘন্টা আলাপ। আমার সন্তানেরা এখানে সদরঘাট বলে একটা জায়গা আছে, হ্যাঁ, সেখানে মিটিং করেছিলেন। এবং রঘুবাবুর বাড়ি আছে সেখানে, জমিদার। মহরম আলাপ, যথেষ্ট আলাপ হয়েছে। আমার বেদের কথা শোনাতে আমি অনর্গল বেদ বলি। বেদের 7 বছর বয়স, 5 বছর বয়স, 7 বছর বয়স দীক্ষা আমার বয়স। আমি ভালো। সেই সুভাষ বোসের সাথে আমার যোগাযোগ হলো। আমি রাজনীতি হিসেবে বলেছি, আমি সুভাষ বোসকে একটা কথাই বলেছি, বোস তোমার ভিতরে আলো আছে, ডায়মন্ড আছে, কিন্তু তুমি এমন কতগুলো পাল্লায় পড়েছ, যেই পাল্লায় পড়ে তোমাদের আর তুমি বিড়াল হয়ে যাচ্ছ, সিংহ বিড়াল হয়ে যাচ্ছে। কেন বলো? কেন? তখন 33 কোটি বা 34 কোটি লোক ছিল বাংলাদেশে, ভারতবর্ষে, যখন আমি কথা বলছি, বুঝলে? 34 কোটি লোক, 34 কোটি লোক, 33 কোটি লোক একটা করে যদি থুতু ফেললে যে কটা ইংরেজ ভারতবর্ষে আছে সেগুলো মরে যায়। একটা করে ঢিল চলে এসে করতে, তখন মাত্র ছিল 60,000 ইংরেজ। 60,000 ইংরেজ ভারতবর্ষে, আর 33 কোটি আমরা। একটা করে চর নেবে। তা তুমি কেন এই আন্দোলন করছো, সত্যাগ্রহ করছো, কেন চিতার উদ্ভূত হচ্ছে বলো তো? বলো তুমি কেন এই সমস্ত পাল্লায় পড়ছো কেন? চিত উদ্ভূত হবো আমরা, আমাদের দেশ, আমাদের লোক, আমরা কাজ করছি, আমরা তাদের কাছে গিয়ে হাত পায়ে ধরবো, বুটের বাড়ির উপরে লাথি খাবো? এই সালারা আমার বাংলাদেশের লোকের দিয়ে আমাদের খাটিয়ে মারছে, আমাদের ধরে দিচ্ছে সবাইকে। তা আমরা এই পথ তোমরা নেব না। এই পথ না নিয়ে আমরা পরিষ্কার, তুমি লাঠির পথ ধরো, পরিষ্কার নিয়ে জলিয়ে খাটাও। আসুক কামান, আসুক পুলিশ, তখন দেখা যাবে আমরা কি করতে পারি। তুমি এই সমস্ত দুর্বলতার পথে তোমার দেখতে গেলে আমার ভালো লাগে, বুঝতে পেরেছ? না করলেন। এরপরে কিছু বছর পরে মেজাজ গেছে খারাপ হয়ে, আমি বহুত আগে একটা স্বাস্থ্য দিয়া তাতায় দিছি, একেবারে স্বাস্থ্য দিয়া বুলেট এত দেখেছো না? ওই জায়গাতে ইটের টাকা 24 ক্ষমতা একেবারে এমন তাদের দিছি। কালী কি করেছে, শিব কি করেছে, পার্বতী কি করেছে, আর তুমি বৈঠা কাঁথা ছিলাচ্ছ তোমার মতন ছেলে। তারপরে কিন্তু সব মেজাজ তার খারাপ হয়ে গেল। শক্তিমন্ত্রী কালী ভক্ত আবার। তারপরে কি করলেন? সেটা গিয়ে দেখো এইসব ফলাই দিয়ে সব মত দরকার নাই আমার। এই সমস্ত লাঠি ছাড়া চলবে না, গুল্লি ছাড়া চলবে না। দেখো গুল্লি ধরো, লাঠি ধরো, সাহসটা করো, টাইট করো, একেবারে টাইট হয়ে যাবে। টাইট তো করেছে। আর এইটার হিটলার না আইলে দেশ এরকম থাকতো? টাইট করে ছেড়ে দিছে। এই চিটার উৎলবন আন্দোলন, অমুক আন্দোলন, তেমুক আন্দোলন, আমাকে পারি আমুক আছে, এই আন্দোলনের মধ্যে আমরা যাবো কেন? সত্যাগ্রহ খাওয়াই, লেবুর জল খাওয়াচ্ছে, আমাকে ওই সমস্ত মাথার কি দরকার? আমার কাকাকে দেখেছি, বুঝলি? আমি এই 11 বছর বয়স, আমি বাজারে গেছি আর কি, তখন অনেক শিষ্য। হঠাৎ একটা সাবুদানের পোটলা ছিল আমার হাতে নিয়ে হাত আছে, কাকাই দিকে মাঠের মধ্যে শুয়ে আছে।
শুয়ে আছে স্কুলের মাঠে। আমি স্কুলের মাঠটা মাথাচ্ছি, আমি কাকার ওখানে গেলাম, কাকারই সিদ্ধ খেয়ে কাকারই সিদ্ধ দিল কেন? কাকা কেন তুমি এই স্কুলের মাঠে তুমি এবং তোমার সাথে আরো 80 জন শুয়ে আছে, আর কখন পরে পরে জল খাওয়া ঠিক এখানে তোমার এই সিদ্ধত কেন আগে আমাকে বলো। কাকায় বলছে আমি আত্মা গ্রহ করছি। কোন গ্রহে ধরছে? গ্রহ করছি তো আমি অপূর্ণ জিজ্ঞেস শুনছি, আমি কোন গ্রহে ধরেছে তোমাদের? কুগ্রহে ধরেছে কাকা তোমাদের, কুগ্রহে। তা না হইলে তোমার মাটি, তোমার স্কুল, তোমার ঘর, তুমি কেন সিটে পড়ে আছো? লজ্জা লাগে না কাকা? 80 জন এখানে পড়ে আছো, তাহলে তো দেবে না। সেই ইংরেজের কাছে হাত পাততে হবে, 5 টাকা বাড়াও, তার থেকে জিব্বা কেটে হাত কেটে ফেলাই দাও, তবু বুঝবো একটা কাজ করেছো। এই কথা শুনে তো পুলিশ ধরবে, ধরবো তো আমাদের লোক দিয়ে ধরাচ্ছে। পুলিশ ব্রিটিশ বড় বুদ্ধিমান যান, আর আমাদের লোক দিয়া খান বাহাদুর রায় বাহে খান সাহেব দিয়ে নাম দিয়া আর সাধারণ কনস্টেবল এর কমিশনার বানাই দিচ্ছে, যে যত বেশি খিঁচতে পারবে, খুন করতে পারবে, আর যত বেশি ধরিয়ে দেবে তার প্রমোশন ধাপে 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 চলছে। এই হলো ইংরেজের বাচ্চারা। আর তোমারা হচ্ছে এমন বোকা, আমার মার কামড়ে মারটা হচ্ছে। কাকা তোমরা 80 জন লোক, ওই যে বাঁশ ঝুল দেখতে পাচ্ছ, 80টা বাঁশ দিয়ে 80টা ইংরেজের মাথায় বাড়ি দিয়ে আসো, তাইলে গ্রহ ঠিক আছে। আর তাইলে গ্রহে পড়ে তোমাদের কোন কাপুরুষতায়, কোন দুর্বলতা, কে ফদি দিচ্ছে, কে শয়তানি বুদ্ধি দিচ্ছে বলো তোমাদের? তখন আমাদের আমি পরীক্ষা লাগালি করে গেছি, এই কথা বলো না, বলো জোরে বলিস না, জোরে বলো না, ওটা শুনবে কে? শুনবে কাকা? আমার দেশের, আমার মাটির উপরে আমার তাদের জোর, তাদের আমি সহ্য করবো না কাকা, আমি কিছু সহ্য করবো না। এই হলো সেই দেশ। মায়ের খেয়ে ফুটপাতে 42, 43, 44 ফুটপাতে হাজার হাজার লোক মরে যাচ্ছে, বুঝলে? আর একটা লোককে প্রতিবাদ করে না। এই হলো সেই দেশ। আর তোরা বৈশা বৈশা খালি সমালোচনা, আলোচনা, আর বৈশা বৈশা অমুকে যাচ্ছে, অমুকে করছে। কেউ এটা তো লজ্জা করো, আলোচনা সমালোচনা কার করবি? ওটা ধর টুটি সারা কার সমালোচনা? লক্ষ লক্ষ লোক পিছনে লেগে যা, সমালোচনা আলোচনা মন টাকাটা দেখো, সমালোচনা তাও ঠিক আছে। আর এরা এবার এইসব ব্রিটিশ পলিসি নিয়ে রাজনীতি করছে, আমাদের সেই না খেয়ে মারার ব্যবস্থা করছে। একটা লোক সারাটা দিন রেশন আনবে, চাল ওখানে, ডাল ওইখানে, কেরোসিন ওইখানে, ওখানে, এই সারাদিন ব্যস্ত রেখে আমাদের মাথাটাকে খারাপ করে দিচ্ছে। কোন রকম করে ভালো চিন্তা করতে না পারো তার ব্যবস্থা করছে, অভাবে টান দিয়া আমাকে কানে রাখে দূরে দিয়ে ঘুরাচ্ছে বিশালা। এগুলো সহ্য করা হবে। পরিষ্কার ওরা তৈরি হয়ে যায়, হাতটা থালা একটুখানি, এরপরে ধরো। হাজার হাজার লক্ষ লক্ষ লোক লেবে গেলে আর ক্ষমতা নাই, এরা উল্টাকে আমাদের চাষ করতে পারে। আমরা রাজনীতি করতে চাইতেছি না, আমরা গদি যাচ্ছি। এই হলো আমার পিছনের জমি মারার কেস, ডাকাতের কেস, চিন্তার কেস, মেয়েলুকের কেস, ওয়াগেন ব্রেকারের কেস, বুঝছ? আমার উপর চাপিয়ে দিয়েছিল। আমার দোষ হইল এই সুভাষ বোসে। আমি সুভাষ বোসের ব্যাপারে শোলমারি সারুদ থেকে আরম্ভ করিয়া সবের মালহত্র, সত্যগুপ্ত, সত্যজিৎ, হেমন্ত, যত ভারতবর্ষের যত বেশিরভাগই সুভাষ ফলোয়ার্স সবই আমার কাছে আসছে। সুতরাং আমি তো সাধারণ বলেছি সুভাষ বসু আমি রাজনীতি হিসাবে নয়, আমার অতিথি হিসাবে, আন্তরিকতা হিসাবে আমি তাকে ভালোবাসি। তার সম্বন্ধে যদি আমি কিছু জানি বা যদি বুঝে থাকি, সেখানে যদি কিছু বলি, তাহলে তো দোষ হবে। আমি সেই কথা বলতে গিয়ে আমার জওহরলাল দেখে নিয়ে গেছে, রাজেন্দ্র প্রসাদ দেখে সম্মান দিচ্ছে, সব এরকম করে সব ছবি দেখেছি একেবারে কি আগতি মিনতি বিনতি। এই জওহরলাল ফল কেটে খাওয়াই আমারে, আমি ফল খাওয়াই তো রাখিস। এই হইল আজ 3 কোটি হাজি উঠে লোকের ঠাকুর, আমি ভুলে যেও না, টাকাই তো লোক, আমি তাদের নেতা, বুঝলা? 3 কোটি লোকরে আমি খেপে তুললে বাংলাদেশ টিকবে, মনে রেখো।
এই সুভাষ বোস আমার 4-5টি সই করা কাগজ দিয়ে গিয়েছিল। দরজাটা খুলে দাও বেটা, দেখ প্রণাম করিস। একে এমনি বলছি বেটা, এই ঠাকুর এই এই কাগজটা ছিল 350 পুলিশ আমার ঘরে। কাগজটা মুছতে রেখেছে, বুঝতে পারে নাই। ফরওয়ার্ড ব্লক দেখেছো? ফরওয়ার্ড ব্লক চেনো ইংরেজি? হ্যাঁ, এই কাগজ নিয়ে যখন চলে যায়, তিনি বেরিয়ে যান সেখান থেকে। এই কাগজ সই করা সুভাষ চন্দ্র বসু ইংরেজিতে। দেখ বেটা, দেখ সাদা কাগজ, এই দেখ। এটা কি এমনি? এই কাগজ নিয়ে যায়, এই কালি প্রমাণ করেছে, এই সই প্রমাণ করেছে, সই জেনুইন দেখে সুভাষ বসু নেতাজি আর জওহরলাল পাঠায় ক্ষমা। রাজেন্দ্র প্রসাদ কি করে এই সই আমার কাছে দিয়ে দিল। দেখ ওটা প্রত্যক্ষ, ওটা জাল করা সই না। জাল করা সই দেখা নাই পারবো পূজারি, আমাদের যা বলে তাই করে। এই সই করা সুভাষ চন্দ্র বসু, সবাই প্রণাম করে ফটো দিয়ে। বাবা জাল যারা কয় তারা কো, আমরা তো তোমাকেই করি না। আমরা বাবা বলছো না তোমাকে ছাড়া এই সই জেনুইন সই। চিনো সই তোরা চিনিস? কাগজ এরকম করছে, আর পুলিশকে কম তছনছ করছে আমাকে, লাল বাজার লেগেছিল মানে। আচ্ছা বাবা, আমাদের গাড়ি খোঁজ পাওয়া গেল, আরে সব চেয়ার দোকানে গাড়ি মাটিতে আছে পয়সা শুক্রবার যা শোন। তারপরে এই সইয়ের পরে এই সই নিয়ে যায় লালবাজার কালি। কত কবেকার কালি প্রমাণ করতে পারবি? আরে যন্ত্রপাতি আছে, তার সই প্রমাণ করছে। 150 লোকে এটাকে ভালো করে প্রমাণ করে 150 লোকের এক কথা, সই জেনুইন নো ডাউট। এবং কালি 1962-63। তাহলে লোকটা গেল কোথায়? কালি পাইল 62-63 কালি 63, 63 তাহলে সেই সময় সে মনে নাই। এবং সেই প্রমাণ তারা পেয়েছে, বহুভাবে পেয়েছে। সেই তদন্ত কমিটির সাক্ষী আমাকে মেনেছিল। আমরা একটা সাক্ষী দেবো, যদি তাকে যদি আনতে পারো, রক্ষা করে, তাহলে আমি বলতে পারি এটা আছে আইলামি করে আমার সঙ্গে। সুতরাং আমি দেখো, আমার তো বেশি দরকার নাই। সুভাষ আছে নাই, তার দাম ভাঙে তো আমি খাবো না। সে আছে না, সে তার মানে সে থাক। তোর কাছে বললে আমার লাভ নাকি? এটা আমি দেবো যে সুভাষ নিজের বাসে যাবে, থাক, যা ইচ্ছে থাকো, আমাকেও ঠেকা নাই কিছু। যেই দেশের লোক মানে এই ধরনের, এটা ট্যাক্সির পারমিটের লেগে মাথা বেড়াতে পারে, সেই দেশের লোকের কাছে আমি কিছু বলতে রাজি না। তো আমার কাছে ভাগ্যক্রমে তার মোলাকাত হয়ে থাকে, ভালোবাসা হয়ে থাকে, তার সই আমার হাতে কেন? সুতরাং যখন মোলাকাত হয়েছে, আমার নিশ্চয়ই সে ভালোবাসে, বিশেষে বিশ্বাস করে, তোমার ব্লাইন্ড সই দেখে করে। সুতরাং সে পেয়ে গেছে, জেনে গেছে, বুঝে গেছে কোথায় আছে না আছে। আমি বলেছি যে আমার যদি জেনেও থেকে আমি তোমাদের বলবো। তাতে আমাদের জমি মারার কেস, ছিনতাইয়ের কেস, বিধবা সম্পত্তি মেরেছি বলে 50 টাকা জমি নেয়া, বুঝছো? 500 টাকার জমি মেরে দিছি আমি এক বিধবা। কষ্ট যে 500 টাকা 1950-তে, বুঝছো? 1950 না, এর আগে আর কি, আরো আগে হয়। তাই সেই আমাকে মেরেছে, নানাভাবে আমাকে বিব্রত করছে। আমি ফ্যাট পেরে গেছি। যে পত্রিকা যত বদনাম দিবি তত আমার সুনাম। হাজার হাজার অপবাদ মাধ্যমে আমার হাজার হাজার লোক আসছে, চোর ডাকায় সব দেখছি আমি। গৌরের রক্ত, এটা তো ভুল না, কারণ এটা বংশ। বাবার নাম তো কেউ ভুল বলে না, চোর তো ডাকাই তো বাবারই ঘর। আমার বাবা, আমার মা, আমার মার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা করলেই গৌরাঙ্গে দেবের মার বাবা হয়ে যায়। গৌরাঙ্গে দেবের মার বাবা, বুঝতে পেরেছিস? নীলাম্বর চক্রবর্তী। গৌরাঙ্গ দেবের মা হলো শচী দেবী। শচী দেবী নাম শুনেছিস? শচী দেবীর বাবা হলো নীলাম্বর চক্রবর্তী। নীলাম্বর চক্রবর্তীর ছেলে
ছেলে, ছেলের পর ছেলে, ছেলে ছেলে, তার ছেলের কন্যা হইল আমার মা। বুঝতে পেরেছিস? নীলাম্বর চক্রবর্তীর কন্যা হলো শশী দেবী, নীলাম্বর চক্রবর্তীর ছেলে হলো বিষ্ণুদাস চক্রবর্তী, তারপরে রাজীব লোচন, গোপাল দাস, রামদাস, বলরাম, তারপরে কয়েক পুরুষ পরে তার ঘরে কন্যা হলে আমার মা। তার সেই লেখা আছে নাগার্জুন গ্রন্থে ভাগ্নের রূপে, আর সংগ্রহ করেছে রবীন্দ্রনাথ। সেখানে রবীন্দ্রনাথ দেখবে সেই আগের লেখাগুলো সে কোথায় সংগ্রহ করে লেখা আছে, এটা শুনে যে নিচে আছে দোতলায়। রবীন ওই তো রবীন্দ্র কি আছে তুমি ওদের ওই দেখে বুঝিয়ে দিয়ে একটু বুঝতে পারবে। তা যাই হোক, এই যখন থাক আছে ভালো, কোথায় আছে দরকার নাই, থাকলে ভালো, যাই হোক। আমি কখনো বলি না স্টেট, কখনো বলি না আছে, আমি সবসময় ধারণা দিয়ে বলছি আমার মনে হয় তিনি আছেন, এইভাবেই বলেছি, বলে আসতেছি। কিন্তু তোমাদের কাছে কথা হলো, যেটা আমি যা বুঝেছি, আমি চিত্তরঞ্জন বলিতে আছে, জওহরলাল বললে তো আছে, কথা বলতো যে মরে গেছে আমার কোন টাকাটা আছে বলা, এই ভাই কোনো পাগল ছাড়া কেউ বলে রেখে দেবো, আমি আসে বলতে যাবো কেন? আর কথা বললে জওহরলাল আছে, আমি এই কথা বলতে কোনো যে আছে বলে আমি মনে করি তাকে বলছি আছে, সুতরাং চুপ করে গেছে, আমি কথাবার্তা বলি। এখন তোমাদের কর্তব্য হলো প্রস্তুতি, আর কোনো কথা নাই। তোমরা ইচ্ছুক সন্তান, ওরা যারা নতুন আসছো তারা এক সুরে বাঁচবা, পরিষ্কার কথা যা বলবো এক সুরে থাকবা, সবাই সঙ্গে হাত মিলে যায়, কাজ করে, কর্ম করে, সব করো, যা বলবো আদেশ যা করবো, তা না হলে পিঠের চামড়া বাড়বো, আদেশটা করে কাজ করে চলে যাবে, রাঠে বেরিয়ে যাবে, বাস তাইলে আমার। আর তারপর তোমরা কে কি করো আমার তো দরকার নেই, কিছু করো, যাও। ফোন থাকলে তোমাদের আর কোনো বেশি কথা বলবে না, শরীর খারাপ বলো। হ্যাঁ এখানে ওই নাম অনুযায়ী, ওই কৃষ্ণ নাম অনুযায়ী এখানে কৃষ্ণ নাম দিয়েছে, আকাশের নাম কৃষ্ণ, কৃষ্ণ নাম অনুযায়ী কৃষ্ণ নাম রেখেছে, ব্যাস। বলো তোমরা যদি যেন নাম নেওয়ার ইচ্ছা থাকে, মতো মনকে ফটকা লাগে, নিয়ে নেবে, যখন পয়সা কথা আমার কাছে সবসময় টাকা লাগে না, পয়সা লাগে না, কুড়ি লাগে না, গালি গেল দেওয়ার সময় তো কারো অসুবিধা না, এমন কোনো কারণ নয়, এমন কোনো তোমাদের ক্ষতি হবে না, নিয়ে নেবে, কাজ করবা, যখন তোমাদের ইচ্ছা হবে তখন চলে আসবে, পয়সা নাই, টাকা নাই, পয়সা নাই, কুড়ি নাই, কিচ্ছু নাই,